সত্যটা জানতে চাই, ঘটনাটা জানতে চাই। আমাদের লড়াই, আমাদের কোনো লড়াই নেই কারোর সাথে, কোনো ঝগড়া নেই কারোর সাথে, সত্যটা। আমাদের পরিবারের একটি ছেলে চলে গেল এইভাবে, যেখানে 8 থেকে 9 দিন আমরা অপেক্ষা করেছি। লিগালি যা স্টেপ নেবার সেটা আর্টিস্ট ফোরাম নিয়েছে। সেটা ম্যাজিক মোমেন্টস এর সাথে আমি আর এই জীবনে কোনোদিন কাজ করবো না, এটা আমি বলে দিতে পারি। এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনার পরে যারা যারা বক্তব্য রেখেছেন কোম্পানির পক্ষে, তাদের প্রত্যেকের রাহুল চলে গেছে তার মুখেই কথাগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। বলছেন যে না, সমুদ্রের শট ছিল না, আমার চিত্রনাট্যে ছিল না, কিন্তু আমি যেহেতু এখানে বেশ অনেকগুলো কাজ করেছি, আমি জানি যে স্ক্রিপ্টের একটা লাইনও এদিক ওদিক করা যায় না। ফলত এতগুলো এইবার রাহুলের মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য দেয় অভিনেতা অমরিশ ভট্টাচার্য। সেই দিন শুটিং টাইমে রাহুলের সাথে ছিল ভোলে বাবা ওয়েব সিরিজের বাবা সাজা এই অমরিশ ভট্টাচার্য সেই দিন শুটিং টাইমে নাকি রাহুলের সাথেই ছিল। আসলে কি ঘটেছিল সেই দিন তা সবকিছুই ফাঁস করে দেয়। সমুদ্রে জলে ডুবে মারা যায় নাকি অন্য কোনো ঘটনা ঘটেছিল এই ঘটনায়? কেনই বা একজন অন্যজন অন্য তথ্য দিচ্ছে রাহুলের মৃত্যু নিয়ে? তো প্রিয় দর্শক, চলুন বাড়তি কথা না বলে আগে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। গত মঙ্গলবার অর্থাৎ রাহুলের মৃত্যু হয় রোববার। রোববার রাতে আমরা কলকাতা ফিরি। সোমবার দিন সারাদিন আমি ভাবনা চিন্তা করি যে একটা মেগা সিরিয়ালের তো নিয়মিত শুটিং হয়, আর ওই ম্যাজিক মোমেন্টস হাউসের দুটো সিরিয়ালে আমি এখন অভিনয় করছিলাম, একটা ভোলে বাবা পার করেগা এবং চিরসখা বলে একটি সিরিয়াল। আমার একটা আশঙ্কা হয় সুমন, যে আগামীকাল যদি আমাকে চিরসখা শুটিংয়ে ডাকা হয়, আমি কি করে যাব ওখানে? দেখো, রাহুলের সঙ্গে আমার খুব যে ঘনিষ্ঠতা চিরকাল ছিল তা নয়, কিন্তু গত 2 মাস এই ভোলে বাবা পার করেগাতে অভিনয় করার জন্য আমরা একটা ছোট্ট মেগাপ্রমে দুজনে 2 মাস কাটিয়েছি প্রত্যেকটা দিন। এবং ওর সাথে যেহেতু আমার অনেকগুলো পছন্দের মিল ছিল, গান, অভিনয়, থিয়েটার, সাহিত্য, ভীষণ ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এবং এই 2 মাসে আমি বুঝতে পেরেছিলাম যে আমাকে একজন মানুষ হিসেবে বা অভিনেতা হিসেবে অত্যন্ত পছন্দ করে, শ্রদ্ধা করে, সম্মান করে। বই দিচ্ছে, পারফিউম দিচ্ছে, নানান উপহার দিচ্ছে, নানান গল্প চলছে সারাদিন। দুপুর 3টের সময়, 2:45-র সময় ওর সঙ্গে শেষ শট দিই আমি। সকালের ঘটনাটা তো আমি বলেছি। সকালবেলা প্রথম ফোনটা হোটেলে ও আমাকে করে যে আমার ঘরে এসে আমি ভালো চা খাও। ওর কাছে থাকতো টি ব্যাগ। তা আমি ওর ঘরে যাই সকালবেলা। যখন আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম, ও জানতো না, আমিও জানতাম না যে ওটা ওর মৃত্যুদিন। তো সোমবার দিন আমি ভাবি যে আগামীকাল যদি আমাকে ফোন করা হয়, দিয়ে বলা হয় যে ওই ধারাবাহিক বা অন্য পাশের ধারাবাহিক, একই পাশাপাশি দুটো ফ্লোরে শুটিং হতো, তো আমি কি করে গিয়ে শুটিংটা করব ওখানে? কারণ ওই মুভিটোন স্টুডিওর চারিদিকে ওর সাথে আমার স্মৃতি ছড়িয়ে রয়েছে। মানে করিডোর থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে, ওই ঘরটা আমি বসবো কি করে? আমার সে মনের শক্তি ছিল না, শ্যাটার্ড হয়ে গিয়েছিলাম। তো সেই জন্যে আমি মঙ্গলবার দিনই ফোন করে ওনাদের জানিয়ে দিই যে আমার পক্ষে আর আপনাদের এই দুটো কোনো সিরিয়ালেই অভিনয় করা সম্ভব হবে না, আমাকে আপনারা বিরতি দিন, নিস্তার দিন। তো ওনারা রাজি হয়ে যান, সঙ্গে সঙ্গে কোনো আপত্তি করেন না, কারণ সত্যি আমার পক্ষে সম্ভব ছিল না। তারপরে যত দিন গড়িয়েছে আমার মনে হয়েছে যে এই যে ঘটনাটা ঘটলো, এর জন্য দায়ী কে বা কারা, এর যতদিন না সুষ্ঠু সমাধান হবে ততদিন কেন আমি আর এই জীবনে কোনো দিন ওই হাউসের সাথে কাজ করতে পারবো না। আর ওই মুভিটোনে বোধহয় আমি এই জীবনে আর কোনো দিন অভিনয় করতে যেতে পারবো না। পরে মনে হয়েছে যে দেখো, আমি তো একজন প্রফেশনাল আর্টিস্ট, আমি তো পার ডে হিসেবে কাজ করি। দুটো সিরিয়ালে কাজ ছেড়ে দেওয়া, তখন তো জানতাম না যে হাউস ব্যান হবে, আমার পক্ষে একটা বড় সড়ো আর্থিক ক্ষতি। কিন্তু তখন আমি দেখলাম যে মনটাকে আমাকে আগে মনের ডাকে সাড়া দিতে হবে। আমি যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ি, ও স্মৃতি ভারাক্রান্ত হয়ে, তাহলে তো সেটা ঠিক হবে না। সেই জন্য আমি মঙ্গলবার দিনই ডিসিশন নিই, কিন্তু আমি সেটা কোনো সোশ্যাল মিডিয়ায় জানাইনি। সে মানসিক অবস্থাই ছিল না, কারণ সোশ্যাল মিডিয়া, টেলিভিশন আমি খুলছিলামই না, বারবার ওকে দেখাচ্ছিল বলে। তারপরে আমার সঙ্গে রোববার দিন রাতে বুম্বাদার অনেকক্ষণ কথা হয়। উনি বলেন যে অনেক দর্শকের মনে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, প্রশ্ন তৈরি হয়েছে যে আমি কেন এই ঘটনাটায় চুপ করে আছি, আমি কেন কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না, বা ওর শেষ যাত্রায় আমি কেন গেলাম না। তো তখন আমি বিষয়টা জানাই সকলকে যে এইটাই কারণ, আমার জানানো হয়ে ওঠেনি। কারণ শোকের কথা কি জানাবো বলো সোশ্যাল মিডিয়ায়? কিন্তু তারপর দর্শকদের প্রতিও তো আমার একটা দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমি গতকাল বিষয়টা জানিয়ে দিই যে আমি হাউসের সঙ্গে আর সংযুক্ত নই, এবং যতদিন না একটা সুষ্ঠু সমাধান আমরা বিচার পাচ্ছি ততদিন আমি ওই হাউসের সাথে আর কাজ করবো না। অমরিশ, একটা বলো, আজকেও দেখলাম সবাই দাবি তুলছে, ন্যায্য দাবি, যে প্রত্যেকের সেফটি সিকিউরিটি ইনশিওর করতে হবে। আমার দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে, তাহলে এতদিন এত ফিল্ম, এত সিরিয়ালের শুটিং হচ্ছিল সেফটি সিকিউরিটি নিশ্চিত না করে? এবং তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, আমরা যে ঘটনাটায় এই সেফটি সিকিউরিটি এনশিওর করার দাবিটা উঠলো, সেটা সম্পূর্ণ এখনও পর্যন্ত আমাদের চোখে যা দাঁড়িয়েছে, এবং আমি খুব মন দিয়ে দুটো এফআইআর স্টাডি করেছি, একটি রাহুলের স্ত্রী
প্রিয়াঙ্কার এফআইআর এবং অন্য আরেকটি এফআইআর, তাতে খুব স্পষ্ট করে যে প্রশ্নগুলো তোলা হয়েছে, আমরাও যে প্রশ্নগুলো তুলেছি এবং এই অনুষ্ঠানে অন ক্যামেরা আপনারা দেখেছেন, উড়িষ্যা পুলিশ বলেছে যে এই কাজটা বেআইনি কারণ কোনো পারমিশন ছিল না। আমি বলছি আসলে অম্বরীশ, এটা তো অনেক গভীর প্রশ্ন, তার কারণ একটা আইনি কাজ হলে তারপরে ওঠে হচ্ছে শিল্পীদের সেফটি সিকিউরিটি। আমি এমন একটা জায়গায় শুটিং করছি যেখানে উড়িষ্যা প্রশাসন বলছে চোরাবালি আছে, যখন তখন জোয়ারে সেই জায়গাটা সম্পূর্ণ ভেসে যায়, অথচ পারমিশন না নিলে আমার জানার কোনো উপায় নেই যে আমার শিল্পীরা কতটা অসুরক্ষিত। তাহলে এইভাবে এতদিন চলতো অম্বরীশ? এইভাবেই চলতো। মানে আমাদের ফ্লোরে কারোর হাত কেটে গেলে ওডিকোলন দেওয়া হতো, একটা ডিটলেরও বন্দোবস্ত থাকতো না। ওডিকোলন তো অ্যান্টিসেপটিক নয়, এইভাবে চলতো। একেবারে যে কোনো সিকিউরিটি ছিল না সেটাও বলবো না, তাহলে এত বছর এত মানুষ কাজ করলো কি করে। কিন্তু প্রচুর লুপহোলস ছিল। আর এই নির্দিষ্ট আউটডোর শুটিংটায় পারমিশন ছিল কি ছিল না আমরা শিল্পী হিসেবে জিজ্ঞেস করিনি, তার কারণ আমাদের তো একটা কাজ নয় যে একটা শুটিং এ গিয়ে প্রথমে জিজ্ঞেস করবো পারমিশন আছে কিনা। আর এটা তো বেসিক যে থাকবে, বেসিক থাকবে, এটা নিয়ম। সেটা যে ছিল না, এখন অবধি সেই অনুমতির পত্র কেউ দেখাতে পারলো না, এখন জানা যাচ্ছে যে অনুমতি ছিলই না। অবিশ্বাস্য, ভাবাই যাচ্ছে। আমার তৃতীয় প্রশ্নটা একেবারে শিল্পী এবং তোমাদের, যে শিল্পীদের এক হচ্ছে যে তুমি যদি বেশি প্রশ্ন করো অথবা ন্যায্য প্রশ্ন করো, অথবা অম্বরীশ ভট্টাচার্য শুটিংয়ে গিয়ে যদি পারমিশন লেটার দেখতে চায় যে কোনো জায়গায়, তাহলে তুমি কাজ পাবে কিনা। এবং দ্বিতীয় প্রশ্নটা এই সংক্রান্ত খুব মারাত্মক, আমি দর্শকদের সামনে সেদিন বলতে গিয়ে রাহুল সবে চলে গেছিল বলে আবেগবিহ্বল হয়ে পড়েছিলাম, যে সত্যি একজন শিল্পী তিনি যত পারফেকশনিস্টই হন না কেন, নিজের শট ডিসাইড করা, ড্রোন শট হবে বা তিনি সমুদ্রের মধ্যে যাবেন, এই মানে ডিরেক্টরের জায়গায় বা এই ডিরেক্টোরিয়াল রোলটা একজন আর্টিস্টকে এই ইন্ডাস্ট্রিতে পায় না। আমাদের যে কম সময়ের মধ্যে কাজ হয় তাতে করে আমরা একটা শট চাইলে দ্বিতীয়বার দিতে পারি না। হ্যাঁ, আর সেখানে দেখো এক্স্যাক্টলি ওই সময় যে কি ঘটেছে আমরা তো কেউ বুঝতে পারছি না, আমরা তো সেই উত্তরটাই খুঁজে বেড়াচ্ছি, আমরা তো ওই সময় ছিলাম না। অথচ ওইখানে আমি ডিরেক্টরের ফোন ইন দেখছিলাম, উনি বলছেন 30 থেকে 40 জন লোক ওই ইউনিটে ছিল। আমি যদি সেই সংখ্যাটা 10-12 ধরি, তাদের সঙ্গে কথা বললেই তো যে কোনো কেউ বা তারা মুখ খুললেই তো আমরা জানতে পারতাম কি হয়েছে। এক্স্যাক্টলি, আমি 8 দিন পেরিয়ে গেল এখন অবধি পরিষ্কার করে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কেউ জানালো না কি হয়েছিল। এইটা একটা ভয়ানক খারাপ জিনিস। প্রথমেই মানে প্রথম থেকেই প্রোডাকশন হাউসের পক্ষ থেকে যারা যারা কথা বলছিলেন তাদের কথায় এত অসঙ্গতি ছিল এবং কিছু কিছু কথায় রাহুলকে দোষারোপ করার একটা প্রবণতা ছিল, সেটা অত্যন্ত দুঃখজনক। আমি বলছি একজন শিল্পী হিসেবে, অভিনেতা হিসেবে আমি ভয় পাচ্ছি এই ঘটনাটায়। বুঝতে পারলে, এটা যদি নিয়ম হয় প্রোডাকশন হাউসের, তাহলে তো আমরা কোন সিকিউরিটি নিয়ে কাজ করব? দেখো, আমরা ভিকটিম ব্লেমিং নিয়ে এত কথা বলছি, অথচ যে মানুষটা চলে গেল, আমি সেদিনই বলেছিলাম যে পাইলটদের মধ্যে জানো তো একটা খুব নিষ্ঠুর রসিকতা চলতি আছে, যে প্লেন অ্যাক্সিডেন্ট হলে আগে দোষটা চাপে পাইলটের, কারণ তিনি আর উঠে গিয়ে এপারে এসে আর নিজের জাস্টিফাই করতে পারবে না। একেবারে এক জিনিস আমরা রাহুলের ক্ষেত্রে দেখলাম। সেটা একটা শিল্প জগতে হলো যেখানকার মানুষ নাকি ইমোশন নিয়ে কাজ করে, সেই রকম সংবেদনশীল, সেইরকম সংবেদনশীল জায়গা থেকে এই ধরনের কিছু কমেন্টস পাওয়া গেল। এর থেকে লজ্জাজনক, দুঃখজনক আর কিছু হতে পারে না। রাহুলের মৃত্যুতে আমরা প্রত্যেকে লজ্জিত, আর যাদের লজ্জিত হওয়ার কথা ছিল তারা বোধহয় লজ্জিত নয়। তারা এতদিনে একটা প্রপার বিবৃতি আমরা পেতাম তাদের পক্ষ থেকে যে আমরা লজ্জিত, আমরা দায়ী এটার জন্য, যা যা হবে সেই সার্কামস্ট্যান্সেস আমরা মাথা পেতে নেব, যা অন্যায় হয়েছে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেই শাস্তি আমরা মাথা পেতে নেব। এরকম কোনো বিবৃতি আমি অন্তত শুনতে পাইনি। এটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক। দেখুন, আমি বলছি 9 দিন চলে গেছে, প্রায় 10 দিন হতে চললো। আমি খুব মন দিয়ে এফআইআরগুলো পড়ছিলাম। এক হচ্ছে যে একেবারে প্রিয়াঙ্কা লিখেছে যে অফিসিয়াল পারমিশন নেয়নি, স্থানীয়দের বারণের কথা ইতিমধ্যে বললাম, এবং পুরো দোষটা আমরা তো সেই বারবার সেই অংশগুলো দেখিয়েছিলাম সেদিন, যে একেবারে রাহুলের ঘাড়ে চাপানো হলো এবং এফআইআরে লেখা হয়েছে ফলস ন্যারেটিভ, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ উঠেছে। আমি দ্রুত একবার দেখে নেব এই এফআইআর। তার থেকেও বড় কথা, তদন্ত কোথায়? 10-10টা দিন চলে গেছে। আমি ভিভিআইপি ট্রিটমেন্ট, সেলিব্রিটি বলে দ্রুত তদন্ত হবে আমি সেই আশা করছি না, কিন্তু একজন তরতাজা মানুষকে আমরা হারালাম। তারপর দুটো রাজ্যের ঘটনা, দুটো রাজ্যের পুলিশের কাছে এফআইআর হয়েছে। আমি আবার স্পষ্ট করে প্রশ্ন তুলছি, তদন্ত কত দূর এগোলো? বাংলার প্রত্যেকটা মানুষ যারা রাহুলকে চেনেন, যারা রাহুলকে ভালো, পুরোটা তো হতে পারে না, কিছুটা ছিল বলে তো কাজ হয়েছে, তবে ফাঁক ফোকর তো ছিলই, সেই ফাঁক ফোকর নিয়েই তো কথা চলছে। পুরোটা তো একসাথে হতে পারে, যদি কিছু সেফটি সিকিউরিটি না থাকে অনেক সাহায্যও হয়েছে, কিন্তু ফাঁক ফোকর তো আছে। সেই ফাঁক ফোকর নিয়ে যেটা ছিল সেটাই পূরণ করার একটা চেষ্টা। লিখিত কোনো এসওপি ছিল না? না, লিখিত কিছু ছিল মানে আমি তো কখনো দেখিনি।
তুমি কোনোদিন কোনো সমস্যা ফেস করেছো? শুটিং করতে গিয়ে আমি বলতে পারি ভাগনো, তবে একটা খুব বিপদ আমার জীবনে এসেছিল, বাঁচিয়ে দিয়েছিল। সেটা কোনো শুটিংয়ের জন্য না, একটা বক্স পড়ে যাচ্ছিল আমার মাথার ওপরে, এবং এটা তো কোনো কারণে নড়ে গিয়েছিল বক্সটা। তো সেই বক্সটা একদিনকে পড়ে যাচ্ছিল, এটা কারুর হাত ছিল না, হ্যাঁ একটা বক্স, একটা অ্যাক্সিডেন্ট ছিল। বাট জিদ্দার যে হেয়ার ড্রেসার, ও হেয়ার করে জিদ্দার যে, ও আমাকে বাঁচিয়ে দিয়েছিল। ওই জন্য সবসময় বলি তোর জন্য বেঁচে আছি আমি। রাহুলের মৃত্যুকে চোখ খুলে দিল, সবাইকে অ্যাডজাস্ট করলো। দেখো, চোখ তো প্রতিদিনই খোলে, প্রতিটা জায়গায় হয়, কিন্তু সেটা কখনো সবসময় বাস্ট আউট হয় না। তো আজকে এত বড় ক্ষতিটার মধ্যে দিয়ে সেটা সম্পূর্ণ একটা বাস্ট আউট হয়ে গেল, এবং সেই জন্য সবাই এখন যে একটা থমকাতে হয়তো মাঝে মাঝে জীবনকেও ঘুরে দেখতে হয়, তেমনি ইন্ডাস্ট্রিও তার সমস্যাগুলোকে ঘুরে দেখছে। নিয়ম কানুন সব আছে, হ্যাঁ মানে ধরুন ফেডারেশনের সঙ্গে যে প্রডিউসার্সদের যে ইম্পা, তারও কিছু আমি যতদূর জানি তারও কিছু লিখিত নিয়ম আছে। নিয়ম সবই থাকে। প্রযোজক বলেন যে আপনার শুটিংয়ের প্রথম দিন এত টাকা দিয়ে দেওয়া হবে, শুটিংয়ের শেষ দিন এত % দেওয়া হবে, ডাবিংয়ের আগে এত % দিয়ে দেওয়া হবে, এসব তো লেখা থাকে। কিন্তু তারপরেও তো অনেক সময় পাই না, তা বলে কি আমরা কাজ থামিয়ে দিই? আমি কি একটা শুটিংয়ে গিয়ে যখন একটা লোকেশন ভাড়া করে 50 জন কি 100 জন কলাকুশলী 10 জন অভিনেতা মিলে কাজ করছেন, আমি কি গিয়ে বলতে পারি আমার টাকাটা আমি পাইনি, আজকে শুটিংটা আমি আর করব না, গোটা শুটিংটা ভেস্তে দেবো? মানে নিজেকে দায়ী মনে হয় না? সেটা তো আমরা সবসময় পারি না ভাই। নিয়ম অনেক কিছুই থাকে, কিন্তু সেটা করতে পারি না। আপনাদেরও তো নিশ্চয়ই অফিসে কোম্পানিতে কিছু রুলস রেগুলেশনস আছে, সব কিছু কি 100% সবসময় মানা হয় না। কিন্তু কি হয়, আমরা মানিয়ে নিতে 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 একটা জায়গায় গিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যায়। তো আমাদের পিঠ ঠেকে গেছে, ঠিক আছে? তো এবারে এমন একটা নিয়ম করতে হবে। আসলে আমরা সবাই ফ্রিল্যান্সার্স, আমরা সবাই খুব ইনসিকিওরড। আমি যেই একটা কথা বলবো যে এইটুকু ন্যূনতম জিনিস না হলে আমি কাজ করব না, আমার পিছনে আরও 10 জন শিল্পী দাঁড়িয়ে আছেন যিনি অনেক দিন কাজ করেননি, তিনি অনেক দিন ধরে একটা ভালো চরিত্রের অপেক্ষায় আছেন। তিনি তখন বলবেন আমার দরকার নেই সিকিউরিটি, আমার কাজ চাই, আমার ভালো চরিত্র চাই, আমি অভিনয় করতে চাই। কি করবেন? আমি করব না, আমার জায়গা তিনি করবেন। তো তিনি ওই চাইবার জায়গাতেই হয়তো নেই, হয়তো তিনি জুনিয়র, হয়তো তিনি তার মার্কেট তাকে সেই জায়গা দেয়নি, মিডিয়া তাকে সেই জায়গা দেয়নি অতটা বলিষ্ঠভাবে কথা বলার। হ্যাঁ, তো এখন আমরা চেষ্টা করছি সবাই মিলে একটা জায়গায় আসার, যে একটা নিয়ম অ্যাপ্লিকেবল টু এভরিবডি, যেখানে আমাদের ওই ইনসিকিউরিটিটা থাকবে না, কাজ হারিয়ে যাওয়ার ইনসিকিউরিটি, রিপ্লেসড হয়ে যাওয়ার ইনসিকিউরিটি। প্রযোজক পরিচালকরা মানে যাতে এটা বলতে না পারেন যে ঠিক আছে ওকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে নাও, বোঝাতে পারছি? সেইটাকে আটকানোর জন্যই আমরা সর্বসম্মতভাবে কিছু একটা জায়গায় আসার চেষ্টা করছি। আমাদের যারা চোজেন লিডার্স, আমাদের ইলেকশন দ্বারা চোজেন আমাদের যে বডি আছে, ফেডারেশন হোক, আমাদের আর্টিস্ট ফোরামের হোক, যে বিভিন্ন সংগঠনের যে ইলেক্টেড বডি আছে, মাথারা আছেন, তারা মিলে সবাই একটা সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা চেষ্টা করব তাদের সকলের পাশে থাকার। ম্যাজিক মোমেন্টসে আমি এখন 1.5 বছর ধরে লাস্ট চিরসখা করছিলাম, এবং তারপরে আমি ভোলে বাবা পারপারেগার সেকেন্ড সিজন যেটা শুরু হয়, সেটাতে আমি রাহুলের শাশুড়ি মা করতাম। আমি লাস্ট মানে রাহুল চলে যাবার 7 দিন আগে অবধি রাহুলের সাথেই শ্যুট করেছি, আর ওদের আগের প্রোডাকশনও আমি করেছি। কিন্তু আমার মনে হয়েছিল যে যখন রাহুল চলে গেল তখন এত পরস্পর বিরোধী মত, যেন রাহুল এবং আর্টিস্ট হিসেবে রাহুলই নিজে চলে গিয়েছিল, জলের ভেতর চলে গিয়েছিল, কোনো মানে ওই চেয়েছিল ড্রোন শট। কিন্তু আমরা তো মানে এত বছর কাজ করে এটুকু জানি যে একটা ড্রোন শট বা একটা জিপ শটের জন্য আলাদা টেকনিশিয়ানস লাগে, তো তাদের কলকাতা থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ক্যামেরাম্যানই কিন্তু ড্রোন আর জিপ দুটোই চালাতে পারে না। তো একজন আর্টিস্ট চেয়েছিল এই কথাগুলো, মানে এত পরস্পর বিরোধী, এবং একটা চিত্রনাট্যের একটা লাইনও এদিক ওদিক করা যায় না, সেখানে চিত্রনাট্য ছিল না। হঠাৎ ও বললো আমি জলে নামবো, তখন আমার মানুষ হিসেবে এবং শিল্পী হিসেবে মনে হয়েছিল যে এটার একটা প্রোটেস্ট করা দরকার, মানে এটা সত্যি উত্তরটা জানা দরকার। আমি আর কৌশিক যেহেতু কোনো সমাজ মাধ্যমে নেই, তাই ঋদ্ধি সমাজ মাধ্যমের সাহায্য নিয়ে আমি আর কৌশিক ভেরি সেকেন্ডেতে আমরা সেদিন ওদের বাড়িও গিয়েছিলাম। রাহুলের মার সঙ্গেও দেখা করার পর আমাদের মনে হয়েছিল যে না, এটার এভাবে ছেড়ে দেওয়া যায় না। তো তখনই আমি জানিয়ে দিই, মানে
প্রোটেস্টটা জানিয়েছিলাম। এবং আমি যেহেতু ওদের কন্ট্রাক্টেড আর্টিস্ট নই, সেজন্য মানে আমি কোনো অফিসিয়াল চিঠি দিইনি, কারণ কন্ট্রাক্ট থাকলে তার একটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়। আমি যেহেতু পার ডে আর্টিস্ট, আমি জানিয়ে দিয়েছিলাম আমি নেই, এবং সেটা আমাদের আর্টিস্ট ফোরামের যারা সিনিয়র আছেন, বুম্বাদা আছেন, অরঞ্জিতবাবু আছেন, সবার সামনে, এবং ইসি কমিটির পুরো মেম্বার, অল সাধারণ মেম্বার, সবার সামনে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি দুটো প্রজেক্টের একটাতেও করছি না। আমার হাতে এই মুহূর্তে কোনো কাজ নেই, কিন্তু দুটো কাজ এক্ষুনি ছেড়ে দিতে আমার মনে হয়েছিল যে আগেই। দর্শক পুরো ভিডিওতে দেখতেই পেলেন যেই দিন রাহুলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেই দিন রাহুলের সাথে ছিল এই জনপ্রিয় অভিনেতাও। তার সাথে দীর্ঘক্ষণ কথোপকথন হয়, এমনকি অনেক রকম গল্প হয়। এই কম সময়ে নাকি রাহুল তার সাথে অনেক ফ্রেন্ডলি ভাবে মিশে গিয়েছে। কিন্তু রাহুলের মৃত্যুতে আজ গোটা টলিউড একদম নিস্তব্ধ। কিন্তু মানুষের জানার ইচ্ছা যে যদি জলে ডুবে মারা যায় রাহুল, তাহলে এর আসল প্রমাণটা দেখালেই তো ঝামেলা শেষ। কেন এইটা তাহলে দেখানো হচ্ছে না? আর যার ফলে দর্শকের মনে একের পর এক ক্ষোভ জন্ম নিতে শুরু করে যে রাহুল জলে ডুবে মারা যায় নাই, রাহুলের সাথে কোনো ঘটনা ঘটানো হয়েছে। কেননা একজন বলতেছে রাহুল নাকি স্নান করতে গিয়ে তার এই ঘটনা ঘটে, আবার কেউ বলতেছে ড্রোন শট নিতে গিয়ে। তো যাই হোক প্রিয় দর্শক, পুরো ঘটনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।